আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, রাজনৈতিক সহযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগ এবং আপামর জনসাধারণ সকলকে আমি জানাই আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। যারা আমার এই কথা শুনছেন, এই মুহূর্তে আপনাদের জন্য একটা খুব এক্সক্লুসিভ নিউজ নিয়ে এসেছি, যেটা আমি পেয়েছি এখন থেকে আধা ঘন্টা পূর্বে। কিন্তু আধা ঘন্টা পূর্বে পাওয়ার পরেও আমি আধা ঘন্টা ওয়েট করেছি যে আসলে বাস্তবতা কিনা, যার কারণে আমি আবার খোঁজখবর নেওয়ার পরে যা জানতে পেরেছি সেটা আপনারা আমার হেডলাইন বা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে অজিত দোভাল এবং জয়শঙ্কর দুজনই শেখ হাসিনার সাথে বৈঠকে বসেছেন দিল্লিতে। শেখ হাসিনা এখন যেখানে আছেন সেই জায়গায়। এই ব্যাপারটি শুরু হয়েছে আসলে আপনার বাংলাদেশ সময় রাতের 11টায় এবং ইন্ডিয়ান সময় রাত 10টা 30 মিনিটে। আর এর পরে আমরা খবরটা জানতে পারি, এবং যার কারণে আমি যে খবরটা শিওর হওয়া যায় কিনা সেই জন্যই এতক্ষণ ওয়েট করছিলাম। আপনারা সকলেই জানেন পররাষ্ট্রমন্ত্রী এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল এবং জয়শঙ্কর দুইজনে ইন্ডিয়ার সবচেয়ে শক্তিশালী নেতা এবং পুরো ইন্ডিয়াকে চালাই আসলে এই দুজন। ওনারা যখন শেখ হাসিনার সাথে একটা বৈঠকে বসেছেন তখন কিছু একটা ঘটতে চলেছে। কি ঘটতে চলেছে বা কি ঘটবে সেটা এখনো জানা সম্ভব না হলেও আগামী কালকের ভেতরে অথবা পরশু দিনের ভিতরে আমরা সকলে জেনে যাব আসলে কি হচ্ছে। তবে এই মিটিং এর জন্য, এই যে আজকে যে মিটিং হচ্ছে, এই মিটিং এর জন্য কিন্তু আসলে কোনো ক্যামেরাম্যান, টিভি ক্যামেরাম্যান কাউকে নেওয়া হয়নি। এটা অত্যন্ত গোপনীয় মিটিং। ভেতরে কি হচ্ছে, কিভাবে কথা হচ্ছে, কোন রুমে কথা হচ্ছে কেউ জানে না। আমরা শুধু এতটুকুই খবর পেয়েছি দুইজনের সাথে একদম 100% গ্যারান্টেড শিওর যে এই দুইজনের সাথেই কথা হচ্ছে। আপনারা জানেন বাংলাদেশে যখন গন্ডগোল চলছে সেই মুহূর্তে ইন্ডিয়ার এই দুইজন প্রভাবশালী লিডার শেখ হাসিনার সাথে কথা বলছেন, তার মানে এখানে কিছু একটা চলছে। সেনাপ্রধান যেখানে আজকে কিছুক্ষণ আগেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে কথা বলেছে, সেটা বিভিন্ন পত্রিকায় এসেছে, যেটা আপনারা হয়তো এতক্ষণে জেনেই গিয়েছেন। এর আগেও উনি বেশ দৌড়ঝাঁপ করেছেন, বিভিন্ন কিছু এগুলোও জেনেছেন। বাংলাদেশে যখন আমরা সকলে চিন্তা করছি সেনা শাসন আসছে না কি আসছে, ইউনূস কি থাকবে না পড়ে যাবে, কি হবে না হবে, এগুলো নিয়ে যখন সবাই চিন্তা করছি, সেই সময়ই আপনাদের কাছে আনলাম এই খবরটা। তবে আপনাকে থেকে প্রথমও বলছি, এখনো বলছি যে এখন ভিতরে কি চলছে বা মিটিং কি হচ্ছে সেটা এখনো জানা সম্ভব হয়নি। দীর্ঘ প্রায় 45 মিনিট ধরে মিটিংটা চলছে। আপনাদের সামনে ভিডিওটা যখন যাবে তখন প্রায় 50-55 মিনিট হয়ে যাবে। এর ভেতরে হয়তো ওনারা বের হবেন বা আরো অনেকক্ষণ থাকবেন সেটা আমি জানি না। তবে আমি যখনই জানবো, যেই সময় জানবো, রাত যতটাই হোক বাংলাদেশের, রাত যদি 3টা বাজে, বাংলাদেশের 4টা বাজে, 5টা বাজে, খবর পাওয়ার সাথে সাথে আপনাদের সামনে আসব এই খবরগুলোই দিতে। যে এটাই হচ্ছে যে এখনকার এক্সক্লুসিভ নিউজ, যে ইন্ডিয়ার অজিত দোভাল জয়শঙ্করের সাথে সরাসরি মিটিং এ বসেছেন আমাদের নেত্রী, জননেত্রী, বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। সাথে থাকুন, পাশে থাকুন, যা আসবে নিউজ তাই দিব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের উত্তর দিতে গোটা দক্ষিণ এশীয় প্রতিবেশী নিয়ে জবাব দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এমনিতেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে আসলেন, দেখলেন, কিন্তু প্রথাগতভাবে জয় করলেন কি না তা নিয়ে বিতর্ক এখন চায়ের কাপে তুফান তুলছে। বাংলাদেশ সফরে এসে জয়শঙ্কর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেননি, যা কূটনৈতিক মহলে ক্লিয়ার স্ন্যাপ বা ইচ্ছাকৃত উপেক্ষা হিসেবে গণ্য হচ্ছে। এই ঘটনা প্রবাহে আরো নতুন মাত্রা যোগ করেছে জামাতে ইসলামের আমিরের সেই পুরনো কথা তুলে ধরা, যেখানে তিনি ভারতের কূটনীতিকদের সাথে গোপন বৈঠকের কথা প্রকাশ করেছেন। কিন্তু এসব আলোচনার রেশ কাটতে না কাটতেই 2রা ডিসেম্বর মাদ্রাজে জয়শঙ্কর প্রতিবেশীদের উদ্দেশ্যে বললেন, রক্ত এবং পানি একসাথে বইতে পারে না, মানে সন্ত্রাস বা তার বন্ধুত্ব একসাথে হতে পারে না।
মজার ব্যাপার হলো তিনি এমন এক সময় কথাগুলো বলেছেন যখন বাংলাদেশ ও ভারতের মধ্যকার গঙ্গা চুক্তির নবায়ন নিয়ে ভারতে বসে বৈঠক করছেন দেশ দুটির কর্মকর্তারা। বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশ সফর শেষে ফিরে গিয়ে মাদ্রাজে বসে জয়শঙ্কর এমন বার্তা দিলেন যেটি ঝিকে মেরে বউকে শেখানোর মতো। বাংলাদেশে বসে অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে গেলেন বার্তা, আর দিল্লিতে বসে কি বাংলাদেশের ভবিষ্যৎ সরকারের উদ্দেশ্যে বার্তা দিলেন। মাদ্রাজের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়ে উঠে আসে বাংলাদেশ সহ প্রতিবেশীদের সাথে ভারতের সম্পর্কের প্রসঙ্গ। এক শিক্ষার্থী জয়শঙ্করকে বাংলাদেশের সাম্প্রতিক সফরের প্রসঙ্গ টেনে নিরাপত্তা ও সম্পর্কের বিষয়ে তার মতামত জানতে চান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রতিবেশীর সাথে সম্পর্কের বিষয়টি শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, তিনি বলেছেন বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটে উত্তর দিতে চান। এস জয়শঙ্কর তার বক্তব্যের শুরুতে বলেন, তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় ভারতের প্রতিনিধিত্ব করতে 2 দিন আগে সেখানে গিয়েছিলেন। তিনি কূটনীতিকে একটি সাধারণ জ্ঞান বা কমন সেন্স হিসেবে বর্ণনা করেন, যা কেবল মার্জিত ভাষায় প্রকাশ করা হয়। এরপরে জয়শঙ্কর বলেন, যদি কোনো প্রতিবেশী আপনার প্রতি ভালো হয় বা অন্তত ক্ষতিকর না হয়, তবে আপনার স্বাভাবিক প্রবৃত্তি হলো তাদের প্রতি সদয় হওয়া, সাহায্য করা এবং বন্ধুত্ব বন্ধন গড়ে তোলা। প্রশ্ন উঠেছে, ঠিক 2 দিন আগে রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসে জয়শঙ্কর বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে যে সৌজন্য সাক্ষাৎই করলেন না, তার প্রেক্ষিতে কি জয়শঙ্কর এমন বার্তা দিলেন? দর্শক, কূটনীতিতে নীরবতা অনেক সময় হাজারো শব্দের চেয়ে বেশি শক্তিশালী। 31শে ডিসেম্বর এস জয়শঙ্কর যখন বিশেষ সামরিক বিমানে ঢাকা নামলেন, তখন তার মূল কর্মসূচি ছিল বেগম খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করা। কিন্তু কূটনৈতিক শিষ্টাচার বলে ভিন দেশের একজন পররাষ্ট্রমন্ত্রী যখন কোনো দেশে যান, তখন সেই দেশের সরকার প্রধানের সাথে অন্তত একটি সৌজন্য সাক্ষাৎ করার রেওয়াজ আছে। অথচ এস জয়শঙ্কর ঢাকায় আসলেন, তারেক রহমানের সাথে রুদ্ধদ্বার বৈঠক করলেন, এমনকি ভারতের সাথে যে দেশটির সবচেয়ে বেশি বৈরী সম্পর্ক, সেই পাকিস্তানের স্পিকারের সাথেও কুশল বিনিময় করলেন। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার দেখা করার কোনো সুযোগ বা ইচ্ছা কোনোটাই দেখা গেল না। বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে দৃশ্যত ভারত বুঝিয়ে দিল বর্তমান অন্তর্বর্তী সরকারকে তারা অতীতের খাতায় ফেলে দিয়েছে, তারা এখন ভবিষ্যতের দিকে তাকাচ্ছে। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে বলে ধারণা করা হচ্ছে। তার একটা বড় কারণ, তাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ এখন ভোটের মাঠে নেই। শুধু তাই নয়, নিষেধাজ্ঞার খড়গে দলটির তৎপরতাও নেই। বিশেষজ্ঞদের মতে ভারতের প্রধানমন্ত্রীর শোক বার্তা এবং শোক যাত্রায় জয়শঙ্করের উপস্থিতি দুটোই ভারতের সুপরিকল্পিত কূটনৈতিক উদ্যোগ। আসন্ন ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে একটি ধর্মনিরপেক্ষ ও স্থিতিশীল সরকার দেখতে চায় নয়াদিল্লি, সেই বার্তাই দিয়ে গেলেন এস জয়শঙ্কর। বিবিসি বাংলার এক খবরে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের বরাত দিয়ে বলা হয়েছে, এই যে অধ্যাপক ইউনূসকে এস জয়শঙ্কর এড়িয়ে গেলেন, তাতে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক দূরত্বের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। এই এড়িয়ে যাওয়াটা যে কাকতালীয় নয় তা বোঝার জন্য খুব বড় বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। এটি আসলে দিল্লির পক্ষ থেকে একটি সুচিন্তিত কোল্ড শোল্ডার বা শীতল আচরণ। ভারত হয়তো বোঝাতে চাইছে অধ্যাপক ইউনূসের সরকারের সাথে তাদের সম্পর্কের গ্রাফটি এখন আর ঊর্ধ্বমুখী নয়। যদিও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, জয়শঙ্করের এই সফরকে কেবল একটি ভালো জেস্চার হিসেবে দেখা উচিত এবং এর চেয়ে বেশি অর্থ খোঁজা ঠিক হবে না। কিন্তু কূটনীতিতে প্রতিটি পদক্ষেপই কোনো না কোনো অর্থ বহন করে। পররাষ্ট্র উপদেষ্টা যতই বলুক না কেন, ভাগের মা গঙ্গা পায় না, এই প্রবাদটির মতো ইউনূস সরকারের সাথে ভারতের সম্পর্ক এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে দিল্লির পক্ষ থেকে কোনো স্পষ্ট স্বীকৃতি বা সহযোগিতার আশ্বাস মিলছে না।
জয়শঙ্কর ইউনূসের সাথে দেখা না করে আসলে বার্তাই দিতে চেয়েছেন যে ভারত বর্তমান সরকারকে কেবল একটি অস্থায়ী ব্যবস্থা হিসেবে দেখছে এবং তারা সরাসরি সেই শক্তির সাথে কথা বলতে চায় যারা আগামী নির্বাচনে ক্ষমতার আসার প্রবল দাবিদার। দর্শক, বিশ্লেষকরা মনে করেন জয়শঙ্কর 2রা জানুয়ারি মাদ্রাজে বসে বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর জন্য এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। জয়শঙ্করকে যে শিক্ষার্থী প্রশ্ন করেছিলেন তার প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ তথ্য ছিল গত 16 মাস ধরে বাংলাদেশের সাথে সন্ত্রাসবাদের সমস্যা নিয়ে ভারত চিন্তিত। জয়শঙ্কর তার পশ্চিমা প্রতিবেশীর প্রসঙ্গ টেনে বলেন, সন্ত্রাসবাদ বন্ধ না হলে পানি বন্টন চুক্তির মতো মানবিক বা আইনি বিষয়গুলো ভারত স্থগিত রাখবে। তিনি বলেছেন, রক্ত এবং পানি একসাথে বইতে পারে না। দর্শক, জয়শঙ্করকে প্রশ্নটি করা হয়েছিল সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের আঞ্চলিক নিরাপত্তার সংকট নিয়ে। যদিও ভারত পশ্চিমা প্রতিবেশী মানে পাকিস্তানের দিকে ইঙ্গিত করেছেন, কিন্তু আবার বলেছেন শুধু বাংলাদেশ বা অন্য কোনো দেশ নয়, সামগ্রিকভাবে তিনি ভারতের সব প্রতিবেশী দেশ সম্পর্কে কথাগুলো বলেছেন। সে কারণে বিশ্লেষকরা মনে করছেন এটি এস জয়শঙ্কর একজনকে লক্ষ্য করে আরেকজনকে বার্তা দেওয়ার কৌশল নয়তো, কারণ তিনি এমন দিনে পানি চুক্তির কথা তুলেছেন যখন বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা গঙ্গা আর পদ্মার পানি প্রবাহ পরিমাপ করছে। গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি নবায়ন করতে বাংলাদেশ ও ভারতের মধ্যে শুরু হয়েছে আলোচনা। 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তি চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে। 2রা জানুয়ারি দুই দেশের কর্মকর্তাদের বরাতে এই খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। আগামী 31শে মে পর্যন্ত প্রতি 10 দিন অন্তর এই কার্যক্রম চলবে। আবার বাংলাদেশের সাথে ভারতের 54টি অভিন্ন নদী আছে, কয়েক দশক ধরে ঝুলে আছে তিস্তা চুক্তি। জয়শঙ্কর যখন মাদ্রাজে দাঁড়িয়ে কথাগুলো বলেন তখন তার লক্ষ্য কি শুধু পাকিস্তান ছিল, নাকি তিনি ঝিকে মেরে বউকে শেখানোর মতো করে ঢাকাকেও একটি বার্তা দিলেন? জয়শঙ্কর যখন সন্ত্রাসবাদকে পানি চুক্তির সাথে যুক্ত করেন তখন তিনি পরোক্ষভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকেও একটি বার্তা দিচ্ছেন। ভারত অভিযোগ করছে যে গত 16 মাস ধরে বাংলাদেশে অস্থিতিশীলতা চলছে এবং সেখানে ভারত বিরোধী শক্তির উত্থান ঘটছে। ভারতের নীতি নির্ধারকদের ধারণা, গত 16 মাসে বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্ট এবং তথাকথিত উগ্র ডানপন্থী গোষ্ঠীর তৎপরতা বাড়ছে। জয়শঙ্কর স্পষ্ট করেছেন যে যদি কোনো প্রতিবেশী দেশ উগ্রবাদ বা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় তবে তারা গুড নেইবারলিনেস বা প্রতিবেশী সুলভ আচরণের সুবিধা পাবে না। বিশ্লেষকরা মনে করেন জয়শঙ্কর মাদ্রাজে 2রা জানুয়ারি যা বলেছেন তা আসলে একটি কৌশলগত বার্তা। তিনি বুঝিয়েছেন যে পানি একটি কৌশলগত হাতিয়ার। যদি প্রতিবেশী দেশ ভারতের নিরাপত্তা নিশ্চিত না করে তবে ভারত তার সকল দ্বিপাক্ষিক প্রতিশ্রুতি থেকে সরে আসতে পারে। এটি হলো সেই ঝি বউ থিওরি। পাকিস্তানকে আক্রমণ করে ভারত আসলে এই অঞ্চলের সকল প্রতিবেশীকে জানিয়ে দিল যে ভারতের জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজের সাথে আপোষ করলে পানির চুক্তির মতো বিষয়গুলো হুমকির মুখে পড়তে পারে। তার মানে ভারতের সাথে সম্পর্ক রাখতে হলে চেরি পিকিং করা যাবে না। জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের জনগণকে রক্ষা করার অধিকার ভারতের আছে এবং ভারত কিভাবে সেই অধিকার প্রয়োগ করবে তা অন্য কেউ বলে দিতে পারে না। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন অন্য কোনো সময় জয়শঙ্করের মন্তব্য হয়তো সোজাসাপটাভাবে পাকিস্তানের উদ্দেশ্যে বলেছেন বলে মনে করা হতো, কিন্তু তিনি মাত্র 2 দিন আগে বাংলাদেশ সফর করে তার কর্মকাণ্ডের মাধ্যমে দুটো গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেছেন। অধ্যাপক ইউনূসকে এড়িয়ে যাওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো জয়শঙ্করের সফরের সবচেয়ে বেশি আলোচনায় এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে তার বৈঠক। বিশ্লেষকরা মনে করেন ভারত আসলে বিএনপিকে একটি রাজনৈতিক স্বীকৃতি বা পলিটিক্যাল লেজিটিমেসি দিল, যা গত 1.5 দশকে তারা পায়নি। 2018 সালে নির্বাচনের আগে বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিল ভারতে। উদ্দেশ্য ছিল নয়া দিল্লির মনোভাব পরিবর্তন করা, কিন্তু দিল্লির মন ফেরাতে পারেনি বিএনপি। কিন্তু এখন আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে বাংলাদেশ নিয়ে ভারতের পরিকল্পনাও বদলাতে হচ্ছে। একদিন আগে ভারতের ক্যাবিনেট সচিবালয়ের সাবেক কর্মকর্তা শান্তনু মুখার্জি বিবিসি বাংলাকে বলেছেন,
নির্বাচিত হয়ে বিএনপি সরকার যদি শুধু ভারতের সিকিউরিটি কনসার্নগুলো অ্যাড্রেস করে, তাহলে তাদের সঙ্গে দিল্লির স্বাভাবিক সম্পর্ক তৈরি না হওয়ার কোনো কারণ নেই। তার ঠিক একদিন পর জয়শঙ্করের সন্ত্রাসবাদ আর আঞ্চলিক নিরাপত্তা নিয়ে এমন মন্তব্যকে এক করে দেখার চেষ্টা করছেন অনেকেই। দর্শক, জয়শঙ্কর ঢাকায় কি বার্তা দিয়েছেন সেটা নিয়ে প্রকাশ্যে কোনো কিছু বলেননি, কিন্তু মাদ্রাজে বসে তার কিছুটা ইঙ্গিত দিয়েছেন। বাংলাদেশ নিয়ে করা প্রশ্নের জবাবে জয়শঙ্করের শেষ দুটি লাইনও বেশ অর্থবহ। তিনি বলেছেন, ভারতের বেশিরভাগ প্রতিবেশী দেশই বুঝতে পেরেছে যে ভারতের অগ্রগতি একটি উত্তোলন জোয়ার, মানে ভারতের উন্নতি হলে সে তার প্রতিবেশীদের সঙ্গে এগিয়ে যাবে। জয়শঙ্কর স্পষ্ট করে বলেছেন, তিনি মনে করেন এই বার্তাই তিনি বাংলাদেশে পৌঁছে দিয়েছেন। জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশ এখন একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, হয়তো তার মাধ্যমে অনেক কিছু সেটেল হবে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, জয়শঙ্করের সফরের ডিউরেশন ছিল মাত্র 4 ঘন্টা, কিন্তু এটি যে 400 কিলোমিটার বেগে কাজ করেছে সেটির ইঙ্গিতও পাওয়া যায়। জয়শঙ্কর ঢাকা থেকে বিদায় নিতে না নিতেই জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান যা ফাঁস করলেন, তাতে কূটনৈতিক পাড়ায় রীতিমতো হুলস্থুল পড়ে গেছে। তিনি জানান, 2025 সালের মাঝামাঝি সময় ভারতের কূটনীতিকরা তার সাথে গোপনে দেখা করেছিলেন এবং তারা অনুরোধ করেছিলেন যেন বিষয়টি গোপন রাখা হয়। অনেকের প্রশ্ন, জয়শঙ্কর ঢাকা ছাড়ার পরদিনই কেন জামাত এই সিক্রেট ফাঁস করলো? দর্শক, এস জয়শঙ্করের সফর বলছে, ভারত এখন ওয়েস্ট অ্যান্ড ওয়াস নীতিতে বিশ্বাসী, আর বাংলাদেশের সামনের সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ভারতের নতুন হার্ডলাইন কূটনীতিকে সামলানো। জয়শঙ্কর ঢাকা এসে ঝিকে মেরে বউকে শেখানোর কাজটি বেশ সুচারুভাবেই সেরে গেছেন। এখন শেখার পালা কার, সেটাই দেখার বিষয়। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। ডক্টর জয়শঙ্কর ঢাকা থেকে ফিরে এসে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। ঢাকার আলোচনার বিস্তারিত তার আগে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক হয়েছে, প্রায় 2-2.5 ঘন্টা বৈঠকের পর। তারপর রাতে তিনি যান শেখ হাসিনার সঙ্গে দেখা করতে। শেখ হাসিনার সঙ্গে দেখা করে তিনি ঢাকার সফরের আদ্যপান্ত তিনি বলেন, এবং কূটনৈতিক যত বিষয়গুলো আছে তাতে যা তার মনে হয়েছে যে এটা হতে পারে, ওটা হতে পারে, এটা ভাবছে, ও ওটা ভাবছে, এইগুলো নিয়ে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেন। এখন শেখ হাসিনা তিনি আমার ভিডিও দেখেন, তিনি বলেছেন আপনি নাকি বেয়াদব, আস্ত বেয়াদব। উনি বলেছেন যে আমি তো শুনিনি। বলে হ্যাঁ, উনি বলেছেন, আমাদের ডক্টর ইউনূস তিনি বলেছেন আপনি আস্ত বেয়াদব। তখন জয়শঙ্কর মুচকি হাসেন। শেখ হাসিনাও মুচকি হেসে বলেন, দেশে ফিরি দেখাবো কে বেয়াদব, পালাতে পারবে না। সে তো জয়শঙ্কর তারপর আর কোনো কথা বলেননি। জয়শঙ্কর সমস্ত কথাবার্তা সেরে বেরিয়ে এসছেন। তিনি স্বল্প কথার মানুষ, কাজের কথা ছাড়া তিনি একটা কথা বলেন না। তিনি বেরিয়ে এসছেন। তবে যেটুকু তিনি বলেছেন যে ঢাকার মানুষকে, আমার দলের মানুষকে আশ্বস্ত করতে আমি খুব শীঘ্রই একটা ভাষণ দেব, জাতির উদ্দেশ্যে ভাষণ দেব। আমার দেশের জনতা, আমার যারা সমর্থক, যারা আওয়ামী লীগ কর্মী, আমি তাদেরকে আশ্বাস করে দেব যে আমি যত শীঘ্র সম্ভব আমি ঢাকা ফিরছি, এবং সেটা যে কোনো দিন হতে পারে। যে কোনো দিন মানে যে কোনো দিন। এখন যে কোনো দিন বলতে উনি কি বলতে চাইছেন, মানে কতটুকু মানে মানে তিনি আস্থার সঙ্গে বলছেন সেটা উনিই বলতে পারবেন, আমি তো বলতে পারবো না। নিশ্চয়ই তার কাছে কোনো খবর আছে, সরকারি পর্যায়ে কোনো খবর আছে, যেটা আমরা কেউ জানতে পারছি না।
এবং আমরা জানতেও পারবো না। যেমন পাকিস্তান অ্যাটাকের সময় আমরা জানতে পারিনি, শেখ হাসিনা যাওয়ার সময়ও কিন্তু আমরা জানতে পারবো না। হঠাৎ দেখবেন উনি ঢাকা বিমানবন্দরে নেমে পড়েছেন। এখন তার প্রাথমিক কাজকর্মগুলো এখন চলছে, কূটনৈতিক কাজকর্মগুলো। এই যে আমাদের জয়শঙ্করজি ওখানে গেলেন, জয়শঙ্করজি তো এমনি এমনি যাননি, একটা শোকবার্তা আমাদের রাষ্ট্রদূত মারফত পাঠিয়ে দেওয়া যেত, অথবা আমাদের কোনো একটা বিদেশ দপ্তরের প্রতিমন্ত্রী তিনিও গিয়ে হাজির হয়ে তিনি শেষকৃত্যের তার উপস্থিত হতেন। দেখুন, এরা এই যে খালেদা জিয়া ম্যাডাম মারা গেলেন, তারেক রহমান যে মাতৃহারা হলেন, মা চলে যাওয়া মানে পৃথিবী চলে যাওয়া, তার বিষয়ে কোনো সমালোচনা চলে না। তিনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। সব মানুষ খারাপ ভালো, সব মানুষই বেরোয়, তারও কিছু খারাপ ভালো আছে, কিন্তু সেটা এখন আলোচনা করার বিষয় নয়। তারেক রহমানের কাছে পৃথিবী শূন্য হয়ে গেছে। বাবা তো অনেকদিন আগেই হারিয়েছেন, এবার আকাশ জুড়ে তার ছিল মা, সেই মা তিনি হারালেন। সেখানে দাঁত বের করে এই সমস্ত লোকজন কিছু ওই যে হলে ছিল, আসিফ নজরুল ফজরুল, এরা হাসতে হাসতে এসে যেভাবে হ্যান্ডশেক করলেন, সেটা নিয়েও কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন আমাদের ডক্টর জয়শঙ্কর। তিনি বলছেন একটা ভাবগম্ভীর পরিবেশে, একটা শোকার্ত পরিবেশে এরকম দাঁত বার করে যারা হাসতে হাসতে এসে যারা একটুখানি হাত মেলানোর জন্য ঘেঁষাঘেঁষি করেন, গা ঘেঁষাঘেঁষি করেন, তারা কতটুকু মানুষের পর্যায়ে পড়েন সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। তিনি শেখ হাসিনাকে বলেছেন এটা, শেখ হাসিনাও একমত যে না, এটা যেটা হয়েছে অত্যন্ত খারাপ হয়েছে, ওনার মৃত্যু অত্যন্ত দুঃখজনক, এবং ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের যে আচরণ, সে আচরণও ঠিক বলে মনে হয়নি, আমি যা খবর পেয়েছি। তারপর তা আপনি নিজে মুখে আমায় বলছেন। তো এই যে আপনাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তিনি বলছেন এটা কোনো কূটনৈতিক বিষয় নয়। আরে মশাই, কূটনৈতিক বিষয় কোনটা নয়? কূটনৈতিক বিষয় তো এইটা যে একটা কূটনীতিক আর একটা অন্যজনের সঙ্গে মিলছে যখন, তখন কতটা তিনি আগ্রহের সঙ্গে মিলছেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজটা গোনা হয়। কে জোরে করমর্দন করলেন, কে শুধু হাত মেলালেন, কে বুকে জড়িয়ে ধরলেন, কার দিকে টেরা চোখে তাকালেন, কাকে দেখে মুচকি হাসলেন, কাকে ওভারলুক করলেন, সব কিন্তু কূটনীতিতে সব কিন্তু গোনা হয়। কত মিনিট আলোচনা করেছেন, কত মিনিট হ্যান্ডশেক করেছেন, কতবার গলায় জড়িয়েছেন, কতবার নিজের সঙ্গে সেলফি তুলেছেন। যেমন আমাদের ইতালির প্রধানমন্ত্রী, তিনি জর্জিয়া মেলোনি, তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তিনি সেলফি তুলে একেবারে পুরো টিকটক মাতিয়ে দিয়েছেন। কয়েক মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে তার। তো যাই হোক, তো ওই হ্যালো হ্যালো মেলোডি, যেখানে উনি বলছেন হ্যালো মেলোডি, মানে মেলোনির মেলো আর মোদির মেলোডি। তো যাই হোক, এইগুলো মাপা হয়। তো এখানে কূটনীতির বাইরে কিচ্ছু হয় না, সব কূটনৈতিক বিষয়। আপনি যদি কূটনৈতিক ব্যাপারগুলো এড়িয়ে যেতে চান, সেটা আলাদা ব্যাপার, কারণ সেটা আপনার ব্যর্থতা। আপনি পররাষ্ট্র উপদেষ্টা হয়ে আপনি এখনো কিছু করতে পারেননি, তার জন্য গতকালকে ইউনূস আপনাকে ব্যাপক ঝাড় দিয়েছে। সেটা আপনার জনগণ তারা জানে না, আপনি চেপে গেছেন, আপনার কাগজে চেপে গেছে। এখন আর ওই ডাস্টবিন শফিককে তো দেখা যায় না, তিনি কোথায় যে ডুব মেরেছেন তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা কি হলো বুঝতে পারছি না। তো যাই হোক, এখন এই আমাদের তৌহিদ হোসেনকে ডক্টর ইউনূস বলেছেন যে আপনি একটা অপদার্থ, আপনার দ্বারা কিছু হবে না। এই খলিলুর রহমান সেই যে একটা বিমস্টেকে আমাদের একটা বৈঠকের ব্যবস্থা করেছিলেন, তারপর থেকে আপনার দ্বারা কোনো কাজই সম্পন্ন হয়নি। আপনি কেন ওই পদে আছেন
আমার তো এই নিয়ে নানান মনে প্রশ্ন জাগে বলে ব্যাপক ঝাড় দিয়েছেন তৌহিদ হোসেনকে। তৌহিদ হোসেন তারপরেতে একদম মাথা নিচু করে বেরিয়ে গেছেন। এগুলো তো আপনারা তো জানবেন না। তো সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে জামাত, এত ভারত বিরোধিতা, এত ভারত বিরোধিতা, সবকিছুর মধ্যে কিন্তু ভারত বিরোধিতা খুঁজে বেড়ান। যা কিছু করছেন সব হচ্ছে ভারত বিরোধিতা। তো কালকে জামাতের আমির বলেছেন এখন ডিরেক্টলি ভারত বিরোধিতা কিছু করা যাবে না। যে কথা জামাত বলেছেন নেতা আমির, যে কথা বলেছেন শফিকুর রহমান, সেই একই কথা বলেছেন তারেক রহমান। কালকে তারেক রহমানের কাছে শোক জানাতে গিয়েছিলেন আপনাদের ইসলামী ছাত্র শিবির আর ছাত্র দল, এদের 8 জন প্রতিনিধি তারেক রহমানের সঙ্গে দেখা করে শোক জ্ঞাপন করেন এবং তাদেরকে তারেক বলে দেন, পরিষ্কার বলে দেন, এখন থেকে কোনো নির্বাচন না সম্পন্ন হওয়া অবধি, যতদিন না পর্যন্ত একটা ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে, ততদিন পর্যন্ত এই সমস্ত কথা, ভারত বিরোধী জিগির তোলা, ভারত বিরোধী কথা বলা, সমস্ত কিন্তু এখন বন্ধ। বন্ধ মানে বন্ধ। এখন তারেক রহমান হয়ে গেছে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী। তিনি যখন বলে দিচ্ছেন বন্ধ ছাত্র শিবিরকে, তাহলে এখন ছাত্র শিবির এদিকে জামাতের আমিরও বলে দিয়েছে ভারত বিরোধিতা করা যাবে না। ফলে এবারে যে ডেসপারেশন যেটা আছে না, ডেসপারেশন ভেতরে যে কিছু হলে ভারতের দিকে একটা কামান দেখে দাও, এই ডেসপারেশনটা কিন্তু এবার একটুখানি কমে যাবে। এখন আর অত বলা যাবে না ভারত বিরোধী বক্তব্য করা যাবে না, বলা যাবে না। ডক্টর ইউনূসও এখন একটুখানি চেপে গিয়েছেন। ডক্টর ইউনূস, আপনি যে এত ভারত বিরোধিতা করলেন, এত আপনি মোদি সাহেবকে এত গালাগালি করলেন, আপনার তো কাজই ছিল হচ্ছে ভারত বিরোধিতা। অথচ আপনার নামে যখন ওই ফ্রান্সের ইলিয়াস, আমি ইলিয়াসের সুখ্যাতি করছি না মোটে, সে একটা দেশদ্রোহী, তো ইলিয়াস যখন আপনাকে গালাগাল করলো, তখন কিন্তু আপনি তার চ্যানেল ফ্যানেল সমস্ত কিছু করে তাকে একদম বিগাড়ি করে দিলেন। তার মানে আপনি সমালোচনা শুনতে পারেন না। তাহলে এবার বুঝে দেখুন, সারা বিশ্ব থেকে যে সমস্ত ইসলামিক দলগুলো আপনাদের রয়েছে, আপনার তাবেরের কোয়ার্টারের লোকেরা রয়েছে, তারা যেভাবে মোদিজিকে আক্রমণ করে এবং ডিপ স্টেট যেভাবে খেলাধুলো করে, এ তো ফুটবল খেলা হয়, সেখানে নরেন্দ্র মোদীর ধৈর্য কতটা। এবং আমাদের দেশের মধ্যে যারা নরেন্দ্র মোদীকে গালাগাল করেন, তিনি কিন্তু কিছু বলেন না, তার ধৈর্য এতটাই। কিন্তু যদি আপনি আমাদের ভারতবর্ষের কোনো ভারতবাসী যদি ভারতবর্ষের বিরুদ্ধে বলে, তাহলে তার থেকে খারাপ আর কেউ নেই। নরেন্দ্র মোদীকে আপনি বলতে পারেন, যা খুশি বলতে পারেন, ব্যক্তি নরেন্দ্র মোদী, কিন্তু ভারত মাকে কিছু বলতে পারবেন না। এখন মানুষের মধ্যে এই যে আমাদের একটা দেশাত্মবোধ গড়ে তুলেছে। আমি বলেছিলাম না, অনেক আগে বলেছিলাম যে আমাদের একটা এই দরকার, অ্যানসেস্টার দরকার ছিল, একটা পূর্বপুরুষের দরকার ছিল, যারা লৌহ কঠিন একদম শাসন করে রেখে দেবে পুরো সমাজটাকে, পুরো পরিবারকে শাসন করে রেখে দেবে। আমরা ভারতবাসীকে উনি একটা পরিবার করে দিয়েছেন এবং উনি হচ্ছেন আমাদের পরিবারের নেতা। আমরা মেনে নিয়েছি তিনিই হচ্ছেন আমাদের পরিবারের নেতা। ফলে আপনারা যতই চেষ্টা করুন, আগামী আরো 2টো টার্ম যদি তার শরীর দেয়, তিনি আরামসে উনি প্রধানমন্ত্রী হয়ে দেশ শাসন চালাবেন এবং আপনাদের মতো যত জেহাদি আছে ইউনূস সাহেব আপনাদেরকে চাবুক লাগাবে। ইরানের খামেনির অবস্থা কিন্তু খুব খারাপ, জেনে রাখবেন। ফলে ইরানে যাওয়ার যে আপনার একটা মৃদু প্রচেষ্টা ছিল না, সেটা কিন্তু আর হবে না। কারণ কোন দিন ইরান দেখবেন খামেনি দেখতেন দৌড় দিয়েছে, কারণ খামেনির দেশের একেবারে ছেলেরা এখন রাস্তায়, আমি বলেছিলাম রাস্তায় ওরা লিখে বেড়াচ্ছে দেয়ালে দেয়ালে
যে যত পারো বোম মারো ইসরায়েল, ওই মোল্লাগুলোদের উপরে, এরাই হচ্ছে সমস্ত দেশের শত্রু। তা আপনার দেশের শত্রুগুলো হচ্ছে আপনি এবং আপনার জিহাদি এই মোল্লাগুলো। ফলে কামাগাজি ড্রোন যখন পড়বে না, তখন এই কামাগাজি ড্রোনগুলোর শব্দ দেখবেন যে আপনার ওই জিহাদিগুলোর সমস্ত লুঙ্গি তুলে একেবারে বঙ্গোপসাগরে যাচ্ছে। আমার খুব ইচ্ছে একটা ব্রহ্মোস অন্তত আপনার যমুনার ধারে কাছে মারুক, একটা মোটামুটি একটা পুকুর করে দিই। সেটা কবে হবে আমার মানে এই স্বপ্ন পূরণ কবে হবে আমি জানি না, কিন্তু আমি চাই এই স্বপ্ন পূরণটা হোক। এপাশ থেকে ওপাশ হলে, উনি তো বলে এসছেন যে এপাশ থেকে ওপাশ যদি হয় তাহলে ৭১-এর পুনরাবৃত্তি ঘটবে। তার ৭১-এর পুনরাবৃত্তি ঘটা মানে কামাকাজি ড্রোন এবং মিসাইল এবং ব্রহ্মস, পিনাকা, আকাশ, আকাশ তীর, যা যা আমাদের স্টকে আছে সব মেরে দেবে একটা করে। টেস্টিং হবে, টেস্টিং গ্রাউন্ড হবে কিন্তু কোনটা? বাংলাদেশ। বাংলাদেশ নয়, পূর্ব পাকিস্তান। যাই হোক, ভালোই ভালোই সব মিটে গেলে ভালো। একটু জিহাদি ফেহাদি কমিয়ে দিন, কমিয়ে দিয়ে ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করুন, যাতে আপনি কিছুটা হলেও দয়ার পাত্র হতে পারেন।